শুভ সন্ধ্যা বন্ধুগণ। সুন্দর স্বর্ণালী সান্ধ্যকালীন পরিবেশে গৌতম কোমল গান্ধারের উপস্থিতি মেটা ফেসবুক লাইভের মাধ্যমে নিয়মিত প্রায় প্রতি সন্ধ্যায় আধ্যাত্মিক বিষয় হোক বা শাস্ত্রীয় সঙ্গীত, সাহিত্য, আমার নিজের তবলা রেয়াজ করার সাধনার মাধ্যমে হোক, তো প্রতিনিয়ত আমি আসার চেষ্টা করি। কারণ এই ফেসবুক মেটা লাইভ একটি সোশ্যাল মিডিয়া, এবং আমাদের, বিশেষ করে আমাদের মতন এই ধরনের যারা আমরা এই অবসর সময় রিটায়ার্ড লাইফ আমরা এইভাবে অতিবাহিত করে থাকি, তো আমাদের তো আর কোনো মঞ্চ আর প্ল্যাটফর্ম আমাদের নেই। তো এটি আমরা বিশেষ করে এই মেটা ফেসবুক লাইভ, আজকেই আমি মেটা ফেসবুক লাইভ সেই সম্বন্ধে দু চারটে কথা আজ মেটা ফেসবুক লাইভ আমার কাছ থেকে জানতে চেয়েছিল, তো সেই সম্বন্ধেই আমি কয়েকটি কথা সোশ্যাল মিডিয়ায় মেটা ফেসবুক লাইভ কোম্পানি, তাদের কৃতজ্ঞতা সহ তাদের মেটা ফেসবুক লাইভের যে মাহাত্ম্য, তাৎপর্য, বিশেষ করে আমার মন্তব্য তাদের প্রশ্নানুসারে আমি দিয়ে আপ্লুত হয়েছি। তো আজ আমি এই ধরনের এইগুলো করতে থাকি, আমার ভালো লাগে সময়, এই লিজার পিরিয়ডগুলো, লিজার টাইমগুলো আমার এই সময়ের সদুপয়োগ করবার আপ্রাণ চেষ্টা করি। তো আজ আমি, এর পূর্বেও আমি করেছি, আমার বন্ধু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সেই সঙ্গীতাচার্য এবং আমার প্রিয় বন্ধুবর সঙ্গীতাচার্য শান্তনু বন্দ্যোপাধ্যায়, আমার বিশিষ্ট বন্ধু। তিনি একজন শাস্ত্রীয় সঙ্গীতের বিষ্ণুপুর ঘরানার, উনি একজন ধারক, এবং উনি এই বৈজ্ঞানিক ভিত্তিতে, সায়েন্টিফিক ওয়েতে ওনার গবেষণার, আমি ওনাকে কুর্নিশ জানাই, মানে আই স্যালুট হিম, যে উনি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে সেই বাল্যকাল হতেই উনি চর্চা করে থাকেন, এবং শাস্ত্রীয় সঙ্গীতের নিজে তো গানই, সেই সঙ্গে তার শিষ্য শিষ্যা ছাত্রছাত্রীদেরও তালিম দিয়ে থাকেন। এবং ওনার পিতৃদেব বিষ্ণুপুর ঘরানার পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, যার শতবর্ষ পূর্ণ হতে চলেছে, তো আমি গত বছরও 99 বছর বয়সেও ওনার শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করেছি, এবং সেই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেই বিবেকানন্দ প্রেক্ষাগৃহে গত বছর তার গান বহুবার শুনেছি পূর্বেও, তো গত বছরও শুনেছি। এবার পুনরায় 21শে ফেব্রুয়ারি ওনার অনুষ্ঠান রয়েছে, শতবর্ষ উপলক্ষে তাকে শ্রদ্ধা নিবেদন, তার জন্মদিন, সেই উৎসবটি আমরা পালন করব সকলে মিলে। বিষ্ণুপুর ঘরানার আমাদের মানে প্রবীণতম শ্রদ্ধেয় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, এবং তার পিতৃদেব ছিলেন পণ্ডিত সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাকেও আমি প্রণাম জানাই। সেই বিষ্ণুপুর ঘরানার আমাদেরই বংশের সমস্ত, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় রামশরণ বন্দ্যোপাধ্যায় নামে কলেজ রয়েছে, তো তারা, আমরা ছোটবেলা থেকে আমার গুরু মহারাজজির, আধ্যাত্মিক গুরু মহারাজজির আশ্রম পুরুলিয়া শ্রী রামকৃষ্ণ তারক মঠ কেতিকা, এবং আমার পরম গুরু মহারাজজি, যিনি মা সারদা মায়ের ডিরেক্ট শিষ্য সন্তান, সন্ন্যাসী সন্তান ছিলেন, স্বামী তপানন্দজি, উনি শাস্ত্রীয় সঙ্গীত সহ ধ্রুপদ ধামার গান গাইতেন। এবং আমার গুরু মহারাজজি ইষ্ট দেবতা স্বামী ত্রক্ষরানন্দ মহারাজজি, উনিও ধ্রুপদ ধামার শাস্ত্রীয় সঙ্গীতের
অদ্ভুত এক তার গলায় কণ্ঠ ছিল, মানে কি অসাধারণ উনি গাইতেন। এবং এছাড়াও উনি বাংলা রাগ প্রধান গান এবং সেই সঙ্গে উনি বিশ্বভারতী রবীন্দ্রভারতী থেকে এই শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে উনি ছিলেন। ওখান থেকে মানে উনি পড়াশোনা করেছিলেন এবং রবীন্দ্রসঙ্গীতও গাইতেন। তো তখন দেখেছি পুরুলিয়া আশ্রমে ছোটবেলা থেকে যে আমাদের সেই পুরুলিয়ার ঘোগা এবং বিষ্ণুপুর বাঁকুড়া থেকে তারা কাঁধে করে পাখোয়াজ নিয়ে আসতেন। এবং একটা সময় গেছে যে স্বামী তপানন্দজির আশ্রমেতে, তখন ছোটবেলায় আমরা তো সেটা খুবই ছোট ছিলাম, জানি না মনে আছে কিনা, আমার পিতৃদেবের মুখে শুনতাম গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় তারা তার ভাই তারা আসতেন। তো এই সমস্ত স্মৃতিগুলো চারণা করি এবং বিষ্ণুপুর ঘরানার কি ঐতিহ্য, কি মাহাত্ম্য। তো সেই সঙ্গে আপনাদের এর পূর্বেও আমি করেছি, তো এই বইটি একটু আপনাদের দেখাই। স্মৃতি সঙ্গীত ও সৃজন, শান্তনু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের এই কঠোর পরিশ্রমের মাধ্যমে এই বইটি উনি, আমার মনে আছে এই বইটি উনি আমাকে উপহার স্বরূপ দেন। আর এই বইটি আমি প্রায় সময় সদুপয়োগ করবার চেষ্টা করি। এই বইটি আমি পড়ি, আমার ভীষণ ভালো লাগে। তো এত সুন্দর বই, আধুনিক সঙ্গীত চিন্তা, মানে তার যে মস্তিষ্ক হতে, মানে এই উনি এত সুন্দরভাবে উনি বিশ্লেষণ করেছেন এবং বৈজ্ঞানিক ভিত্তিতে, সায়েন্টিফিক ওয়েতে, যে তাই আপনাদেরও একটু শেয়ার করব। সেই সূত্রেই মেটা ফেসবুক লাইভে আজ আমার মনে হলো যেন এই বইটি আমি দেখতে দেখতে ঘাঁটতে বইটি আমি দেখলাম যে এটা তো দারুণ, এই সাবজেক্টটা পুনরায় আবার করি, পূর্বেও করেছি খানিকটা। তো শান্তনুবাবুর সেই কথাতেই আসছি যে আমি জানি না শেখার পথে একটি অদৃশ্য বাধা। তো তাতে বলছেন যে মস্তিষ্ক কেন না জানা স্বীকার করতে ভয় পায়। তো মানুষের মস্তিষ্কে একটি অংশ রয়েছে, সত্যি ধ্রুব সত্য। তো সেই the amygdala is a crucial brain structure primarily responsible for processing and regulating emotions, particularly fear, anxiety and aggression, যা আমাদের ভয়, সংকোচ ও আগ্রাসন শনাক্ত করে। একেবারে ঠিক ধ্রুব সত্য। যখন কেউ প্রকাশ করে আমি জানি না, তখন মস্তিষ্কে এক ধরনের থ্রেট রেসপন্স তৈরি হয়। এটাও একেবারে ধ্রুব সত্য। এই প্রতিক্রিয়া আদতে সোশ্যাল থ্রেট। আচ্ছা, এই বইটি আমি শেয়ার করছি, বইটির কিছুটা অংশ। আমি শান্তনুবাবুর কাছ থেকে যখন উনি বইটি আমাকে উপহার দেন, তখন ওনার কাছে আমি অনুমতি নিয়েছিলাম যে আপনার এই বইটি আমি মেটা ফেসবুক লাইভের মাধ্যমে যাতে শেয়ার করতে পারি। তো উনি আমাকে অনুমতি দিয়েছিলেন সেই অক্সফোর্ড বুক স্টোরেতে, এই মনে আছে আমার পার্ক স্ট্রিটে সেদিন সুন্দর স্বর্ণালী সান্ধ্যকালীন পরিবেশেতে আমরা উপস্থিত হতে পেরে আমি গর্বিত ও আপ্লুত হয়েছিলাম। তো সেটি উনি আমাকে অনুমতি দিয়েছিলেন বলে এই বইটি থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো সেই এই ভয় থেকেই জন্ম নেয় সেই ইগো প্রিজার্ভেশন মেকানিজম। তো অর্থাৎ নিজের আত্মসম্মান রক্ষার জন্য মস্তিষ্ক স্বীকার করতে চায় না যে সে জানে না। ফলে মানুষ নিজের শেখার পথ নিজেই আটকে দেয়। একেবারে ধ্রুব সত্য, আমি একেবারে সহমত পোষণ করছি শান্তনুবাবু। দ্বিতীয় নম্বর হচ্ছে যে শেখার ইচ্ছা থাকা সত্ত্বেও প্রকাশ না করার মনস্তত্ত্ব। আমি এই বয়সেও ভাবি যে যাই হোক, ঠিক আছে, তবলাটা একটু একটু বাজাবার চেষ্টা করি। একটা সময় গেছে, তখন কর্মকাণ্ডের জন্য খুব একটা বেশি মঞ্চে তবলা বাজাবার সুযোগ পাইনি। তবে যতটুকু পেয়েছি, ঘরোয়া জলসা হোক বা ছোটোখাটো মঞ্চেও বাজিয়েছি, বড় মঞ্চেও দু একবার সুযোগ পেয়েছি। আমি যখন মানে ছোটবেলায় আমার স্কুল কলেজ লাইফ
আমার বিহারের পাটনা, ইউপি, বেনারস এই সমস্ত জায়গায় কেটেছে, কারণ পিতৃদেবের যেখানে যেখানে পোস্টিং হতো। তো সেই সূত্রে মনে আছে তবলা কিংবদন্তি তবলা ম্যাস্ট্রো শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞরা আসতেন, তো তাদের সম্মুখেও গান বান্না করেছি। আমাদের বাড়িতে সব কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞরা আনাগোনা ছিল তাদের। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ বেলায়েত খাঁ সাহেব, ওস্তাদ আলী আকবর খাঁ সাহেব এবং পণ্ডিত বাসবরাজ রাজগুরুজি, দেওধরজি, তবে শ্রীকান্ত বাখরেজি, শ্রীরাম মারাঠেজি, এরা সকলেই এসেছেন আমাদের বাড়িতে। পণ্ডিত হনুমান মিশ্রা, রাজন সাজন মিশ্রাজির পিতৃদেব পণ্ডিত মহাদেব মিশ্রা, তো সকলেই আমার বাবার সাথে খুব ছিল বন্ধুত্ব। আশু ভট্টাচার্য, তো সেই ছোটবেলাকার কিছু মনে পড়ে যায়। কিন্তু এই বইটি আমার ভীষণ ভালো লাগে, আমি মাঝে মধ্যে পড়ি, তাই শান্তনুবাবুর এই বইটি আপনাদের কাছে শেয়ার করতে পেরে আমি আপ্লুত। তো সেই আমার মনে হয় যেন আমি আবার একটু গানটা শিখি। শান্তনুবাবু যদি আমাকে অনুমতি দেন, তো এই বয়সে 70 বছর বয়স এও গান শেখার আমার আগ্রহ রয়েছে। তো শেখার ইচ্ছা থাকা সত্ত্বেও প্রকাশ না করার মনস্তত্ত্ব। তো অনেকেই মনে মনে জানতে চায়, বুঝতে চায়, প্রশ্ন করতে চায়, কিন্তু প্রকাশ করে না। এই আমারও তাই অবস্থা, যে আমি হারমোনিয়াম শিখতে চাইছি, গান শিখতে চাইছি। তো শান্তনু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সুযোগ্য শিষ্যা সোনালী চ্যাটার্জি আমার বাড়ির কাছেই থাকে, তো তাকেও বলেছি তাহলে তুমি আমাকে হারমোনিয়াম শেখাও। এমনি আমার বন্ধুবর রয়েছেন, জ্যোতি গুহ, পণ্ডিত জ্যোতি গুহ, ওনার কাছেও শিখতে পারি, এবং অন্যান্য সমস্ত সব গুণীজনেরা রয়েছেন। কিন্তু না, আমি সোনালীকে বলেছি তুমি আমাকে হারমোনিয়াম শেখাও। আর শান্তনুবাবুর যদি আশীর্বাদ পাই, তাহলে ওনার কাছে একটু গান শিখতেই পারি। তো অনেকেই মনে মনে জানতে চায়, বুঝতে চায়, প্রশ্ন করতে চায়, কিন্তু প্রকাশ করে না, কারণ সে মনে করে যদি জিজ্ঞেস করি সবাই বুঝবে আমি কিছু জানি না। একেবারে ধ্রুব সত্য। এই মনস্তাত্ত্বিক প্রবণতাকে বলে ইমপ্রেশন ম্যানেজমেন্ট বায়াস। খুব সত্যি কথা। এত অপূর্ব উনি, উনি নিজেও একজন, আমার মনে হয় যে উনি নিশ্চয়ই সায়েন্সের একজন পারদর্শী স্টুডেন্ট ছিলেন, তাই এত সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন। ওহো, অসাধারণ। অর্থাৎ নিজেকে সার্টিফিকেটেড বা জ্ঞানী প্রমাণ করতে গিয়ে শেখার প্রক্রিয়া গোপন করা, একেবারে ধ্রুব সত্য। বিশেষ করে গুরুবাদী বা ঘরানা কেন্দ্রিক সঙ্গীত শিক্ষায় এই সংকোচ আরো গভীর হয়। শিক্ষার্থী ভাবেন আমি যদি প্রশ্ন করি তবে গুরু বা সহপাঠীরা আমাকে অযোগ্য ভাববে। ফলে হয় চুপ করে থাকা, নয়তো আড়ালে শেখা। 3 নম্বর হচ্ছে যে ইম্পোস্টার সিনড্রোম, একটি আত্মবিশ্বাসহীনতা। এমনকি যারা বাস্তবিক অর্থে অনেক কিছু জানেন, ভালো গান করেন, তারাও মাঝে মাঝে মনে করেন আমি যদি কিছু জিজ্ঞেস করি তাহলে সবাই টের পেয়ে যাবে যে আমার জ্ঞান অল্প। এই ভাবনা এক ধরনের ইম্পোস্টার সিনড্রোম, যেখানে নিজের অর্জন বা দক্ষতা নিয়েও সংশয় তৈরি হয়। ফলত মস্তিষ্ক শেখার নতুন পথ বন্ধ করে দেয় শুধু নিজের দুর্বলতা ঢাকতে। 4 নম্বর হচ্ছে যে শেখা আসলে ঘটে অচেতন স্তরে। সেটি ইংরেজি হচ্ছে যে প্রেডিক্টিভ লার্নিং মডেল। মস্তিষ্কে শেখার একটি শক্তিশালী পদ্ধতি হলো প্রেডিক্টিভ প্রসেসিং মডেল। মস্তিষ্কে শেখার একটি শক্তিশালী পদ্ধতি হলো সেই প্রেডিক্টিভ প্রসেসিং মডেল। এখানে মস্তিষ্ক আগেই আন্দাজ করে নেয় কোন সুর আসবে, কোন কম্বিনেশন আসবে, আর যদি সেই পূর্বানুমানের সঙ্গে বাস্তব মিলে যায় তাহলে তা শিখে ফেলে। এর জন্য প্রয়োজন হয় মনোযোগ ও সাধনার। এটিকে বলে ইমপ্লিসিট লার্নিং, যা ঘটে গাড়ি চালানো, কথা বলা, এমনকি গান গাওয়ার সময়ও।
তবে শেখার জন্য আমি জানি না মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি থাকাটা জরুরি। পঞ্চম হচ্ছে সমাধান, শেখার সংস্কৃতিকে স্বাভাবিক করে তোলা। আমাদের সঙ্গীত শিক্ষায় দরকার ভয়ের বদলে মুক্ত পরিবেশ, যেখানে প্রশ্নকে অপমান নয় উন্নতির ভিত্তি হিসেবে দেখা হবে, যেখানে গুরু নিজের উদাহরণ হয়ে বলবেন আমি আজও শিখছি। প্রশ্ন করতে লজ্জা পেলে চলবে না, কারণ নিউরোসায়েন্স বলছে প্রশ্ন করলেই মস্তিষ্কে তৈরি হয় নতুন সেই সিনাপটিক পাথওয়ে, যা শেখার ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দেয়। উপসংহার, আমি জানি না বলাটা একটা মানসিক শক্তি। এটি দুর্বলতা নয়, বরং সেই কগনিটিভ ফ্লেক্সিবিলিটির সেই চিহ্ন, যেখানে মস্তিষ্ক নিজে উপলব্ধি করে আমার জানা সীমিত, আমি আরও শিখতে চাই। এই নম্রতা থেকেই জন্ম নেয় আসল সৃজনশীলতা, স্বাধীনতা এবং নতুন সঙ্গীত চিন্তা। তাই যে কোনো বয়সেই আমি জানি না বলাটা লজ্জার নয়, সেটাই হোক পরবর্তী শিক্ষা বিপ্লবের প্রথম সুর, যার জন্যে শান্তনুবাবু এই বইটির নামও দিয়েছেন স্মৃতি সঙ্গীত ও সৃজন। পুনরায় দেখাই যে আধুনিক সঙ্গীত চিন্তা, অসাধারণ এই বইটি আমি আজ ফেসবুক মেটা লাইভে পূর্বেও করেছিলাম। আপনারা যাদের এই বইটি নেওয়া, আমি তো বলবো যে আমাদের প্রতিটি মিউজিশিয়ানস, গায়ক গায়িকা হোক, ইনস্ট্রুমেন্টালিস্টরা হোক, বা তবলা যারা বাজান, তাদের বলবো এই বইটি অবশ্যই আপনারা এটি নিন, গ্রহণ করুন। আর এটি আপনি এই অক্সফোর্ড বুক স্টোরে এবং কলেজ স্ট্রিটেতেও এটি পাওয়া যায়। তো এই বইটি মানে অত্যন্ত প্রয়োজনীয় বই। এটি আপনারা অবশ্যই যারা সঙ্গীত নিয়ে চিন্তা করেন, সঙ্গীত চর্চা করেন, সঙ্গীত ভালোবাসেন, তো আমি আপনাদের কাছে অনুরোধ করব এই বইটি অবশ্যই আপনারা এটি গ্রহণ করুন, নিন। সঙ্গীত শিক্ষায় পরিবর্তনের ছোঁয়া, একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ, এর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। তো ঐতিহাসিকভাবে সঙ্গীত শিক্ষার সেই মূল মনোযোগ নিবদ্ধ থেকেছে কণ্ঠের উন্নতির দিকে। এই যে সায়েন্টিফিক অ্যানালাইসিস করছেন মানে এই বইয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে আমাদের শান্তনু বন্দ্যোপাধ্যায়, আমি সত্যি প্রতিটি মানে লাইন পড়ছি, আমি আপ্লুত হয়ে যাচ্ছি। এত সুন্দরভাবে উনি অ্যানালাইসিস করেছেন, বিশ্লেষণ করেছেন। কিন্তু সেই প্রয়াসে বিজ্ঞান চর্চার অভাব এবং সেই আবেগ নির্ভর প্রবণতা বরাবরই বেশি ছিল। বলা যায় আমরা কেবলমাত্র প্রকাশ মাধ্যমের দিকেই মনোযোগ দিয়েছি, সৃষ্টির মূল উৎস চিন্তার দিকে নয়। তো প্রকাশ বনাম সৃষ্টি, সঙ্গীতের স্রষ্টা কণ্ঠ নয়, কণ্ঠ শুধুমাত্র ব্রেনের অনুগত বাহক, মানে মস্তিষ্কের অনুগত বাহক। ব্রেন যা আদেশ দেয়, কণ্ঠ তার ক্ষমতা অনুযায়ী তা পালন করে। তা আমার এই মস্তিষ্কে কি আদেশ আমি পেয়েছি? এই আধুনিক চিন্তা, এই বইটি, শান্তনুবাবুর সেই রচনা করা এই বইটি, এটি আমাকে মস্তিষ্ক থেকে আমাকে আদেশ করেছে, তবেই তো আমি এই বইটি আপনাদের সামনে তুলে ধরছি। এর লেখনীগুলো অপূর্ব, মানে তো এটা কি বলছে যে সত্যি আমার গলা দিয়ে তো আমি প্রনাউন্স করছি কণ্ঠ দিয়ে, কিন্তু আমাকে আসল এই মানে কন্ট্রোল করছে আমার এই মস্তিষ্ক। তো কণ্ঠ তার ক্ষমতা অনুযায়ী তা পালন করে। হ্যাঁ, আমিও বলছি এটা তো তার, আমার এই ক্ষমতা অনুযায়ী আমি এটাকে প্রনাউন্স করছি, বলছি, কিন্তু আমাকে সেই রিমোট কন্ট্রোল তো আমার মস্তিষ্ক হতে। কণ্ঠ নিজে কখনো সঙ্গীত সৃষ্টি করতে পারে না, চিন্তাই সৃষ্টি করে সঙ্গীত। এখানে আমরা প্রায়শই ভুল করি, প্রকাশ মাধ্যমকে উন্নত করার চেষ্টা করি, অথচ সৃষ্টির মূলে থাকা চিন্তাকে অবহেলা করি।
বিমূর্ত মাধ্যম হিসাবে মন, চিন্তা ও মন যেহেতু বিমূর্ত এবং অদৃশ্য, তাই ইতিহাস জুড়ে সঙ্গীত শিক্ষায় এই দিকটি অবহেলিত থেকেছে। এর পরিবর্তে প্রতিভাকে ঈশ্বর প্রদত্ত শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। অথচ বাস্তব হলো প্রতিভা থাকলেও চিন্তার যথাযথ উন্নতি ছাড়া তা পূর্ণ প্রকাশ পায় না। প্রতিভা যেমন স্বাভাবিকভাবে ব্যক্তিকে সক্ষম করে তোলে, চিন্তার উন্নতি সেই কগনিটিভ সেই এনহ্যান্সমেন্ট কেবলমাত্র পরিকল্পিত চর্চা ও ডেটা ব্যাংক বৃদ্ধির মাধ্যমে অর্জিত হয়। ডেটা ব্যাংক এবং সঙ্গীত বিশ্লেষণ কি? প্রথম ধাপে প্রয়োজন সঙ্গীতের বিশাল ডেটা ব্যাংক নির্মাণ। এটি গড়ে তুলতে সুসঙ্গীতের পাশাপাশি তুলনামূলক দুর্বল সঙ্গীতও শুনতে হবে। ভালো এবং খারাপের পার্থক্য বোঝার ক্ষমতা গড়ে তুলতে হবে। বিশ্লেষণ ক্ষমতা, সেই অ্যানালিটিক্যাল স্কিল বাড়াতে হবে। মার্গ সঙ্গীত অনুশীলন করতে চাইলে মূল ফোকাস রাখতে হবে ওই ধারার সঙ্গীতের উপরই। লঘু সঙ্গীতের অতিরিক্ত অনুশীলন মূল ধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শরীর ভিত্তিক জ্ঞানের প্রয়োজন, শুধুমাত্র কণ্ঠের ব্যবহার নয়, পেশি, মাসলস, সেই তরুণাস্থি, সেই কার্টিলেজ, মেমব্রেন প্রভৃতির কাজ, সীমাবদ্ধতা ও সক্ষমতা সম্পর্কে গভীর জ্ঞান প্রয়োজন। এই শিক্ষার পদ্ধতি ব্যক্তিভেদে আলাদা হবে, কারণ প্রতিটি দেহ এবং ব্রেনের গঠন ভিন্ন। প্রতিভা বনাম মধ্য মেধা। তো প্রতিভাবনারা সেই স্বাভাবিকভাবে কণ্ঠের সৌন্দর্য, স্বর সংযোগের ক্ষমতা প্রকাশে নমনীয়তা অর্জন করেন। তাদের চিন্তাশক্তি বেশি খরচ হয় সৃষ্টিতে, কারণ মাধ্যম তাদের অজান্তেই ইতিমধ্যে প্রশিক্ষিত থাকে। মধ্যমেধারা জন্মগতভাবে সহজলভ্য দক্ষতা অর্জন করেন না, তাই তাদের সেই সচেতনভাবে শিক্ষালব্ধ দক্ষতা অর্জন করতে হয়। এই জন্যই তাদের জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত, পরিকল্পিত, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। সেই অ্যালগরিদম এবং শিক্ষার বিবর্তন। আজকের যুগে শিক্ষার ধরন এমন হওয়া উচিত যে যেন তা প্রাচীন গুগলের মতো শুধু তথ্য খোঁজা নয়, এর মতো এআই এর মতো, সেই আজকাল হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে। তথ্য সংগ্রহ নয়, তথ্যের সঠিক ব্যবহারে বিশেষত্ব অর্জনই মুখ্য। এবার উপসংহার কি? সঙ্গীত শিক্ষা শুধুমাত্র কণ্ঠের রেওয়াজ নির্ভর নয়, চিন্তা, স্মৃতি, বিশ্লেষণ, ব্রেন কণ্ঠ সমন্বয়, এই সমস্ত দিকের উপর গবেষণা করে একটি বিজ্ঞান ভিত্তিক সেই বুদ্ধি নির্ভর সঙ্গীত শিক্ষার মডেল তৈরি করতে হবে। নট অনলি কোয়ান্টিটি বাট কোয়ালিটি ম্যাটার্স। সায়েন্টিফিক রিগার মাস্ট রিপ্লেস আউটডেটেড ব্লাইন্ড প্র্যাকটিসেস। পরিশেষে বলা যায়, সঙ্গীত শিক্ষাকে বিজ্ঞানমুখী করাই আগামী দিনের শ্রেষ্ঠ সঙ্গীত শিক্ষা আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত। এবার আসা যাক প্রতিভাতে কি বলছেন, যে একজন প্রতিভাবান তার ক্রিয়েটিভিটিতে অজান্তেই সম্পূর্ণ মনোসংযোগ করেন, কারণ তিনি জানেন তার কণ্ঠ সুন্দর। এই পটুতা তার স্বাভাবিকত্বের প্রকাশ। কিন্তু যদি কণ্ঠের বিজ্ঞানসম্মত উন্নতি এবং সুরের গতিপথের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানা থাকে, তাহলে মধ্যমেধা এবং প্রতিভাবানের মধ্যে
তফাৎ একদিন অনেকটাই কমে আসবে। তখন কণ্ঠের শারীরিক উন্নতি হবে বিজ্ঞান নির্ভর এবং ক্রিয়েটিভিটির বিকাশও হবে বৈজ্ঞানিক প্রক্রিয়ায়, মানে সায়েন্টিফিক সেই প্রক্রিয়াতে, আর শুধু অবৈজ্ঞানিক মুখস্থ শিক্ষার ওপর নির্ভরশীল থাকবে না। অনেকে মনে মনে গান বা কোনো বিষয় মুখস্থ করলেও সেটি মূলত একটি স্ট্রাকচার মুখস্থ হয়, কিন্তু সুরের ক্ষেত্রে সেই স্ট্রাকচার অবয়বহীন, তাই তার কল্পনা করা অনেক কঠিন। সুকণ্ঠীদের কণ্ঠে মন দিতে হয় না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষায় এটি যেন ব্ল্যাক বক্স, যেখানে কিভাবে কাজ হচ্ছে সেটা না জেনেও কাজ ঠিকঠাক চলছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে যদি ব্ল্যাক বক্সের ভেতরের গতি প্রকৃতি জানা না থাকে, তবে সেটি দুর্বল হতে পারে এবং তাকে ঠিক করা কঠিন হবে। কিন্তু যদি ব্ল্যাক বক্সের ভেতরের রহস্য জানা যায়, তাহলে বিজ্ঞানসম্মত পদ্ধতিকে স্ট্যান্ডার্ড ধরে রেখে অনেক বড় কাজ করা সম্ভব। ঠিক তেমনি কণ্ঠ ভালো বলেই সুরের পথের উপর মন অজান্তে চলে আসে, সেক্ষেত্রেও ব্ল্যাক বক্সের ধারণা চলে আসে। এই পদ্ধতি যদি বৈজ্ঞানিকভাবে জানা যায়, শিক্ষিত দক্ষতা দিয়ে কণ্ঠযন্ত্রকে উন্নত করা যায়, তাহলে মধ্য মেধা ও প্রতিভাবানের মধ্যে ব্যবধান কমে আসবে। আশ্চর্যের বিষয় হলো, আজ আমরা মানুষের ভেতর সেই ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়ালি কৃত্রিম বুদ্ধিমত্তা ঢুকিয়ে তাকে আরো ক্ষমতাশালী করে তুলছি। কি কি উন্নতি জরুরি? 1 নম্বর মেমোরি, স্মৃতি। 2 নম্বর মাইন্ড, মন। 3 নম্বর ভয়েস বক্স, মানে কণ্ঠযন্ত্র। এই তিনটি উন্নত করতে পারলে সঙ্গীতের জন্য একটি শক্তিশালী চ্যানেল তৈরি হবে, যেখানে প্রতিভার অবাধ প্রবাহ সম্ভব হবে। প্রতিভা কি? এই প্রশ্ন আমাকে বারবার নাড়া দিয়েছে। বলা হয়, তোমার গানে প্রতিভা আছে, তোমার লেখায় প্রতিভা আছে, তোমার ফুটবলে বা টেবিল টেনিসে প্রতিভা আছে। তাহলে কি প্রতিভা বিভিন্ন রূপে থাকে, নাকি আমরা ভুল করে প্রতিভার প্রকাশ মাধ্যমের ক্ষমতাকেই প্রতিভা বলে ধরে নিই? উদাহরণস্বরূপ, গলা ভালো হলে কণ্ঠযন্ত্রের দক্ষতাকে প্রতিভা বলি, খেলা ভালো হলে হাত বা পায়ের দক্ষতাকে প্রতিভা বলি। কিন্তু আসলে মাধ্যমের ক্ষমতা নয়, প্রতিভা একটি শক্তি যা নির্দিষ্ট মাধ্যমে প্রকাশ পাচ্ছে মাত্র। আমাদের কণ্ঠ নিজের মনে গান করে না, ব্রেন, মস্তিষ্ক কণ্ঠকে নির্দেশ দেয়, কণ্ঠযন্ত্র নিছক বাহক মাত্র। চিন্তা সৃষ্টি হয়, তারপর আসে ইচ্ছা, তারপর সেই ইচ্ছার প্রকাশ। এই ধারাতেই প্রতিভার ভূমিকা শুরু হয়। কিন্তু শুধু অভ্যাসে কাজ করলে নতুনত্ব আসে না। নতুনত্বের জন্য চাই প্রতিভার সৃজন শক্তি। প্রতিভা ও প্রকাশের সম্পর্ক। প্রতিভা কি নির্দিষ্ট পরিমাণে থাকে? না, বরং প্রতিভা সীমাহীন, তার প্রকাশ নির্ভর করে চিন্তার ক্ষমতা, প্রকাশ মাধ্যমের সক্ষমতা এবং সর্বোপরি নিজের ইচ্ছার ওপর। প্রতিভা সর্বত্র আছে, আমরা প্রতিভার সাগরে ডুবে আছি। প্রতিভা নিজেই অপেক্ষা করে কোনো মাধ্যম দিয়ে সবচেয়ে সহজে প্রতিভায়িত হবে। সঠিক মাধ্যম খুঁজে পেলে প্রতিভা ম্যাজিকের মতো প্রকাশ পায়। মাঝে মধ্যে অপ্রত্যাশিত ভাবে প্রতিভা মাঝে মধ্যে অপ্রত্যাশিত ভাবেও হয়, মানে ভাবে দেখা যায়। প্রতিভার প্রবাহ, চিন্তা এবং মাধ্যমের দ্বৈত ভূমিকা। মাধ্যমের সক্ষমতা নির্ধারণ করে কতদূর চিন্তা প্রকাশ পাবে। চিন্তা মাধ্যমের সীমারেখা মেনে প্রতিভার শক্তি ধার করে। শারীরিক মাধ্যমের সীমা থাকলেও চিন্তার প্রায় সীমাহীন প্রসার আছে।
তাই মানুষের প্রতিভার সর্বোচ্চ বিকাশ সম্ভব চিন্তা শক্তির মাধ্যমে। শেষ কথা, মানুষ প্রতিভার ভিতরে বাস করে, প্রতিভা মানুষের ভিতরে নয়। প্রতিভা চ্যানেল খুঁজে নেয়, সেই চ্যানেল যদি প্রস্তুত থাকে প্রতিভা প্রবাহিত হবে। আর যদি নিজের ইচ্ছা প্রতিভার ইচ্ছার সঙ্গে মিলে যায় তখন ঘটে সত্যিকারের বিস্ময়কর সেই সৃজনশীলতা। ঘরানা কি? গভীর বিশ্লেষণ এই ঘরানার ব্যাপারেতে শান্তনুবাবুর গভীর বিশ্লেষণ। 1 নম্বর প্রচলিত ভুল ধারণা, ঘরানা মানে স্টাইল। বহুদিন ধরেই ঘরানা শব্দটি শোনা মাত্রই অনেকে ভাবে এক ধরনের গায়ন স্টাইল বোঝানো হচ্ছে, ঠিক যেভাবে এক সময় মনে করা হতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। পরে সেই কোপার্নিকাস প্রমাণ করলেন তা ভুল। ঠিক তেমনি ঘরানা মানে স্টাইল ধারণাটিও অবৈজ্ঞানিক। আসলে ঘরানা মানে কোনো একক স্টাইল নয়, বরং গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে সঙ্গীত জগতে ধারাবাহিক অবদান। দ্বিতীয়, ঘরানার মূল সংজ্ঞা। ঘরানা হচ্ছে একটি ঐতিহাসিক ধারা আর একটি গুরু শিষ্য পরম্পরা, যা প্রতি প্রজন্মে সঙ্গীত জগতে কোনো না কোনো নতুন অবদান রেখে গেছে। গুরু শিষ্য সম্পর্ক থাকলেই ঘরানা হয় না। যদি অবদান না থাকে তাহলে তা আর ঘরানা নয়, শুধু পরিবার বা শিষ্যবৃত্তি মাত্র। 3 নম্বর হলো স্টাইলের ভুল ব্যাখ্যা ও এর বিপদ। স্টাইল হলো ব্যক্তিগত। কারো শ্রবণ ক্ষমতা, চিন্তাধারা, কণ্ঠের গঠন, ভোকাল ট্র্যাক্ট, প্রতিক্রিয়া, বুদ্ধিমত্তা এগুলি জন্মগতভাবে আলাদা। তাই এক গুরু শিষ্য একই গান গাইলেও প্রকাশের স্টাইল আলাদা হবেই। একে বাধ্যতামূলক স্টাইলের নামে গলা, চিন্তা ও সৃজনশীলতাকে বাধা দিলে সঙ্গীতের প্রাণ নষ্ট হয়। চতুর্থ, ঘরানার প্রকৃতিক কাজ কি? দীক্ষা দান, সঙ্গীতের গভীর ও মৌলিক দীক্ষা দেওয়া, সুর, তাল, ভাবনায় পরিপক্কতা আনয়ন, সংস্কার ও অবদান রাখা। ঘরানার প্রতিটি প্রজন্ম সঙ্গীতের নতুন কিছু দান করে, যেমন নতুন রাগ, নতুন গায়কী রীতি, নতুন স্বরলিপি ইত্যাদি। রেস্টোরেশন, সঙ্গীত সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিখিত মৌখিক ঐতিহ্য রেখে যাওয়া। উদাহরণ, বিষ্ণুপুর ঘরানার 6 প্রজন্মের অবদান। 1 নম্বর, রাঢ় বাংলায় বাংলা খেয়ালের প্রচলন। 2 নম্বর, স্বরলিপি আবিষ্কার। 3, যন্ত্রসঙ্গীতের প্রসার। 4, বাংলা খেয়ালের প্রচার। 5, সঙ্গীতের সঙ্গে দর্শনের মেলবন্ধন। ও 6 হলো ভোকাল সায়েন্সের উদ্ভাবন। এগুলো একটি বাস্তব ঘরানার দৃষ্টান্ত। স্টাইল কিভাবে প্রকৃতপক্ষে গড়ে ওঠে? স্টাইল আসলে 3টি স্তরে তৈরি হয়: জীবনগত বৈশিষ্ট্য, কণ্ঠের কাঠামো, ফ্লেক্সিবিলিটি, সেই রেসোনেটের গঠনের তারতম্য, ভাষাগত ও সাংস্কৃতিক প্রভাব, মাতৃভাষার উচ্চারণ, কথ্য ভঙ্গি, ব্যক্তিগত চিন্তাভাবনা ও সৃষ্টিশীলতা, প্রত্যেক শিল্পীর নিজস্ব অনুভব ও কল্পনা। এগুলো মিলিয়ে নিজের মতো করে গড়ে ওঠে একজনের নিজস্ব স্টাইল, অন্যের অনুকরণে নয়। জাতিগত বৈশিষ্ট্য এবং সঙ্গীত, প্রতিটি অঞ্চলের মানুষের মধ্যে নিজের সাংস্কৃতিক, খাদ্য, ভাষা প্রভৃতি মিলিত হয়ে তৈরি হয় এক নিজস্বতা। মারাঠি সম্প্রদায়, দৃঢ়তা, স্থিতি, সরল বর্ণনা। রাজস্থানী সম্প্রদায়, প্রাণময় আবেগ, অনুপ্রেরণার ঝংকার। মুসলিম সম্প্রদায়, সূক্ষ্ম নকশা, বিলাসিতা, কারুকার্যর সমাহার। বাঙালি সম্প্রদায়, নমনীয়তা, সফটনেস, মধুরতা, মীরের সহজ স্বাভাবিক প্রবাহ, হৃদয়ের নিবেদন।
বাঙালির সঙ্গীতে নিজস্ব বৈশিষ্ট্য কেন গুরুত্ব পাবে? মীর আমাদের স্বাভাবিক শক্তি, অথচ রেওয়াজের সময় আমরা অযথা তানের কারুকার্যের দিকে বেশি মনোযোগ দিই। মীরের চর্চা করলে বাঙালির নিজস্ব সঙ্গীত ভাবনা আরো সমৃদ্ধ হতো। নিজস্বতা প্রকাশে গৌরব। আমরা বরং অন্য জাতির স্টাইল অনুকরণের বদলে নিজেদের মধুর, মীর, সৌম্যতা ও সরলতার প্রকাশ ঘটাতে পারি মার্গ সঙ্গীতে। ঘরানার ভবিষ্যৎ দিশা। ঘরানা মানে গলার স্টাইল নয়, ঘরানা মানে চিন্তার ঐতিহ্য। নতুন প্রজন্মকে নিজেদের বুদ্ধি দিয়ে নতুন কিছু সৃষ্টিতে উৎসাহিত করতে হবে। কণ্ঠের বৈজ্ঞানিক উন্নয়ন ও বাঙালির স্বভাবজাত বৈশিষ্ট্য মিশিয়ে বিজ্ঞান মনস্ক পদ্ধতি গ্রহণ করলে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রকাশ করলে ঘরানা তার শ্রেষ্ঠ রূপে ফিরে আসবে। সংক্ষেপে, পুরনো ভুল ধারণা ছিল ঘরানা মানে স্টাইল, কিন্তু আসলে ঘরানা মানে গুরু শিষ্য পরম্পরা এবং সঙ্গীতের ধারাবাহিক অবদান। পুরনো ভুল ধারণা ছিল ঘরানার স্টাইল, কিন্তু আসলে প্রত্যেকের স্টাইল আলাদা হয়, কারণ জন্মগত বৈশিষ্ট্য, পরিবেশ এবং ব্যক্তিগত চিন্তার মিশ্রণেই তা গড়ে ওঠে। সঙ্গীত শিক্ষা মানে ছিল অনুকরণ করা, কিন্তু আসলে সঙ্গীত শিক্ষা মানে হলো বিজ্ঞানসম্মত চিন্তা করে নিজের গলার সক্ষমতা ব্যবহার করে উন্নতি করা। আমরা আগে বাঙালি বৈশিষ্ট্যকে গুরুত্ব দিতাম না, কিন্তু এখন বোঝা গেছে মীর, কোমলতা এবং হৃদয়ের নিবেদনই আমাদের জাতিগত শক্তি এবং সেটিকে মার্গ সঙ্গীতে প্রকাশ করা উচিত। বিষ্ণুপুর ঘরানা ধ্রুপদের বাইরেও এক চিন্তাশীল সঙ্গীত ধারা। শুরুতে একটি কথা না বললেই নয়, শিল্পী প্রত্যেক ঘরানায় আছে এবং প্রত্যেক শিল্পী শ্রদ্ধেয়, নমস্য, কিন্তু এই আলোচনায় এমন কিছু শিল্পীর নাম উল্লেখ করা হয়েছে যারা বিষ্ণুপুর ঘরানা এবং সঙ্গীত জগৎকে উপকৃত করেছেন তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। বাংলায় উচ্চাঙ্গ সঙ্গীত চর্চার ইতিহাসে বিষ্ণুপুর ঘরানা একটি অনন্য ঘরানা। এই ঘরানার গৌরব কেবল তার সঙ্গীত পরিবেশনের জন্য নয়, বরং চিন্তার উৎকর্ষ, ভাষাগত প্রয়োগ এবং ধারাবাহিক রচনার ঐতিহ্যের জন্য। ঘরানার চতুর্থ প্রজন্মের সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ওনার মতে এই ঘরানার শিল্পীরা বিভিন্ন ভালো দিককে গ্রহণ করে তা নিজস্বভাবে প্রকাশ করেছেন। এই উক্তি ঘরানাটির উদার এবং অভিযোজিত দৃষ্টিভঙ্গির প্রমাণ। ঘরানা মানেই স্টাইল নয়। সঙ্গীত চর্চায় প্রায়শই ঘরানা বলতে বোঝানো হয় কোনো একটি নির্দিষ্ট স্টাইল বা গায়ন প্রণালী, কিন্তু এটি একটি অবৈজ্ঞানিক ধারণা। স্টাইল কোনো ঘরানার একক বৈশিষ্ট্য হতে পারে না, কারণ একজনের কণ্ঠের গঠন, সেই রেসোনেটের ও ভোকাল কর্ডের প্রকৃতি, শোনার ক্ষমতা, চিন্তার ধরন, স্মৃতি এবং ফ্লেক্সিবিলিটি, এসব কিছুই ব্যক্তিভেদে আলাদা। তাই স্টাইল একটি ব্যক্তিগত সৃজনশীল প্রতিক্রিয়া যা ঘরানার ধারণার ভেতরে থেকেও স্বাতন্ত্র্য বজায় রাখে। বাংলা খেয়ালের সূচনা ঐতিহাসিক প্রমাণ। বিষ্ণুপুর ঘরানার আদি পুরুষ আচার্য রামশঙ্কর ভট্টাচার্য, তার জন্ম 1761 খ্রিস্টাব্দে। খেয়ালের আগমন বুঝতে পেরে বাংলা ভাষায় খেয়াল রচনা করেন। এই তথ্য প্রমাণ করে যে এই ঘরানায় খেয়াল সঙ্গীতের ঐতিহ্য শুরু থেকেই ছিল, যদিও আজও অনেকের মধ্যে ধারণা আছে বিষ্ণুপুর ঘরানা শুধু ধ্রুপদ ভিত্তিক। এই ধারণা ভ্রান্ত। উল্লেখযোগ্য ঐতিহাসিক দলিল: 1902 সালে আচার্য রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আচার্য লালচাঁদ বড়াল গ্রামোফোন নিকল কোম্পানি থেকে রেকর্ড করেন রামশঙ্কর রচিত বাংলা ভাষায় খেয়াল তারা পরমেশ্বরী, যা বাংলা খেয়ালের ইতিহাসে একটি
মাইল ফলক। প্রজন্মভিত্তিক ঐতিহ্য ও অবদান। আদি যুগ থেকে সত্য কিঙ্কর পর্যন্ত সঙ্গীতাচার্য রামশঙ্কর ভট্টাচার্য 1761 প্রথম প্রজন্ম। ধ্রুপদ থেকে খেয়ালের অভিমুখে যাত্রা, বাংলা ভাষায় খেয়াল রচনার সূচনা। সঙ্গীতাচার্য ক্ষেত্রমোহন গোস্বামী 1823 দ্বিতীয় প্রজন্ম, দণ্ডমাত্রিক স্বরলিপি প্রণেতা। সঙ্গীত সার 1869 গ্রন্থ রচয়িতা। সঙ্গীতাচার্য রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় 1871 তৃতীয় প্রজন্ম। ঘরানায় যন্ত্রসঙ্গীতের প্রসার। সঙ্গীত মঞ্জরি 1907 রচয়িতা। সঙ্গীতাচার্য গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় 1880 সঙ্গীত চন্দ্রিকা সহ একাধিক গ্রন্থ রচয়িতা। সঙ্গীতাচার্য সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1886 রবীন্দ্রসঙ্গীতের প্রথম প্রাতিষ্ঠানিক স্বরলিপিকার। আচার্য লালচাঁদ বড়াল বাংলা ভাষায় প্রথম খেয়ালের রেকর্ডিং 1902 সালে। সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় 1899 চতুর্থ প্রজন্ম, বাংলা খেয়ালের সরকারি স্বীকৃতি প্রদানকারী। রাগ অভিজ্ঞান, সঙ্গীত জ্ঞান প্রবেশ প্রভৃতি রচয়িতা। নব্যযুগ, সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় 1927 পঞ্চম প্রজন্ম। সঙ্গীত এবং দর্শনের সংমিশ্রণে গবেষণা 1967 সঙ্গীতের শিল্প দর্শন, সঙ্গীতের সৌন্দর্য তত্ত্ব, বাংলা ও হিন্দি রেফারেন্স গ্রন্থ। শান্তনু বন্দ্যোপাধ্যায়, যার বইটি আপনাদের মাঝে উপস্থাপনা করছি, তো সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ প্রজন্ম হলেন 1959। মানে শান্তনুবাবু দেখা যাচ্ছে আমার থেকে 3 বছরের উনি কনিষ্ঠ, ছোট। যাই হোক, তবে শান্তনুবাবুকে পুনরায় কুর্নিশ জানাই। ওনার এই বইটি অসাধারণ, তার লেখনী। সেই ষষ্ঠ প্রজন্ম হলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, যার জন্ম 1959 খ্রিস্টাব্দে, ইংরেজি 1959। ভোকাল সায়েন্সের প্রবর্তক, কণ্ঠসঙ্গীতে বিজ্ঞানের প্রয়োগ। तान रसाया की उद्घाटन, बॉलिंग स्टेट ग्रीन यूनिवर्सिटी USA 2004। অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ভয়েস স্টাডিজ, সেই প্রথম ভারতীয় কণ্ঠশিল্পীর গবেষণা। চতুর্থতার গুরুত্বপূর্ণ দিক নির্দেশ, রেসোনেটের ও সেই আটেনয়েড ব্যবস্থার প্রয়োগ। তারপরে কি স্ট্যাক্টো বা স্বয়ং স্বরের গুরুত্ব, স্মৃতি ও ডাটা বেসড সঙ্গীত চর্চা, দ্য বিষ্ণুপুর থিওরির প্রবর্তন, যেটি আমি খুবই আই এম ইগারলি ওয়েটিং টু হ্যাভ দ্যাট বিষ্ণুপুর থিওরি বইটি। ওটিও ওনার এবার লঞ্চ হতে চলেছে। তো সেই বিষ্ণুপুর ঘরানার রচনাশীল ঐতিহ্য শুধু সঙ্গীত পরিবেশনায় নয়, লেখনীর মাধ্যমেও ঘরানার শিল্পীরা ভবিষ্যতের জন্য কাজ রেখে গেছেন। প্রায় 40টির বেশি গ্রন্থ এই ঘরানার শিল্পীদের রচিত। উপসংহার, বিষ্ণুপুর ঘরানা শুধুমাত্র একটি সঙ্গীত চর্চার ধারা নয়, এটি একটি চিন্তাধারার পরিবর্তন, যেখানে প্রত্যেক প্রজন্মে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষা রচনার ঐতিহ্য, বিজ্ঞান চিন্তা ও সঙ্গীত নৈপুণ্যের সমন্বয় ঘটেছে। ঘরানা মানে স্টাইল নয়, ঘরানা তখনই সার্থক যখন তা সময়ের সঙ্গে চিন্তা ভাবনার বিকাশ ঘটাতে পারে এবং সঙ্গীত সমাজে শিল্পীর বাইরেও অবদান রেখে যেতে পারে। ঘরানা তত্ত্ব, সঙ্গীতে ব্যক্তিত্ব বনাম সংস্কার। ঘরানা শব্দটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক বিশেষ ধারাকে বোঝায়, যা ঐতিহাসিক সময় ধরে নির্দিষ্ট সঙ্গীত শৈলী, আলংকারিক ভঙ্গি এবং চিন্তন পদ্ধতির সংরক্ষক হয়েছে। কিন্তু আধুনিক স্নায়ুবিজ্ঞান ও সঙ্গীত বিজ্ঞানের
আলোকে ঘরানার ভূমিকা আরেকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। মূল প্রশ্ন, ঘরানা কি শিল্পী সৃষ্টি করে, না শিল্পী নিজের সৃজনশীলতাকে বিকশিত করে থাকেন? ঘরানা সাংস্কৃতিক সেই মেমেটিক প্রসেস। ঘরানা আসলে এক ধরনের ধারণা ও রীতির সামাজিক সংক্রমণ। যেমন ডক্টর রিচার্ড ডকিন্স দ্য সেলফিশ জেনে গ্রন্থে মিমেটিক প্রসেসের কথা বলেছিলেন। ঘরানাও তাই ধারণার উত্তরাধিকার। কিন্তু কোনো ঘরানার মেম যদি ক্রমাগত আপডেট না হয়, তবে তা নিউরাল সেই প্লাস্টিসিটির নিয়ম লঙ্ঘন করে এবং স্থবিরতা সৃষ্টি করে। শেখার প্রাথমিক ধাপ অনুকরণ ও মিরর নিউরনস। সেই মিরর নিউরনস শিশু বা শিক্ষানবিশের মস্তিষ্কে মিরর নিউরনস সক্রিয় হয়, যার ফলে তারা গুরু বা ঘরানার শিল্পীদের স্বরভঙ্গি ও মুদ্রা অনুকরণ করে। এটি শেখার অনিবার্য সেই নিউরোসায়েন্টিফিক ধাপ। তবে অনুকরণের পর্যায় অতিক্রম করে ডাইভার্জেন্ট থিঙ্কিং শুরু না হলে ব্যক্তিগত সৃজনশীলতা জন্ম নেয় না। ব্যক্তিগত সৃজনশীলতা ও ব্রেন প্লাস্টিসিটি। প্রতিটি শিল্পীর কণ্ঠ ও মস্তিষ্কের গঠন ভিন্ন। কণ্ঠের রেসোনেটির গঠন, সেই রেসোনেটরি স্ট্রাকচার, নিউরাল কানেক্টিভিটি, ব্রেন কানেক্টিভিটি, স্মৃতি ও এক্সট্রাকশন দক্ষতা, মেমোরি রিট্রিভাল স্কিল, সবকিছু আলাদা। সুতরাং সঙ্গীতের স্টাইল যদি এক পেশে চাপিয়ে দেওয়া হয়, তবে তা মস্তিষ্কের ডায়নামিক রেজোনেন্স থিওরি বিরোধী হয়ে যায়। নিজস্ব সৃষ্টি হলো মস্তিষ্কের সেই সিনাপটিক প্রুনিং, নিউরাল পাথওয়ে ফরমেশনের ফল। ঘরানা বনাম সৃজনশীলতা, সেই নিউরোসায়েন্টিফিক দ্বন্দ্ব। বিষয় কি? অনুকরণ প্রাধান্য, ঐতিহ্য অনুযায়ী হ্যাঁ, মস্তিষ্ক অনুযায়ী না। বিষয় ব্যক্তিত্ব উন্মোচন, ঐতিহ্য অনুযায়ী সীমিত, মস্তিষ্ক অনুযায়ী মুক্ত। বিষয় কি হলো? নির্দিষ্ট রেয়াজ, আর ঐতিহ্য অনুযায়ী অপরিবর্তনীয়, আর মস্তিষ্ক অনুযায়ী সেই অভিযোজিত। বিষয় কি হলো? স্নায়বিক গতিশীলতা, ঐতিহ্য অনুযায়ী হলো বাধাগ্রস্ত, আর মস্তিষ্ক অনুযায়ী উদ্দীপ্ত। বিষয় সঙ্গীতের বিবর্তন, ঐতিহ্য অনুযায়ী কি হলো? ধীর বা রুদ্ধ, আর মস্তিষ্ক অনুযায়ী দ্রুত। বৈজ্ঞানিক উপসংহার, ঘরানা নিজের মধ্যে কোনো শিল্পী সৃষ্টি করে না। শিল্পী তার ব্যক্তিগত নিউরাল প্রসেসিং ও সৃজনশীল চেতনা দিয়েই নিজের সঙ্গীত জীবন গড়ে তোলে। ঘরানা হয়তো একটি সাংস্কৃতিক রেফারেন্স দিতে পারে, কিন্তু সৃজনের মূলধারা শিল্পীর নিজস্ব ব্রেনের মধ্যে প্রস্ফুটিত হয়। অর্থাৎ শিল্পী তার ব্যক্তিগত সাধনা, মেধা ও চেতনার বিকাশেই গড়ে ওঠে। ঘরানা কেবল তখনই সময়ের শ্রদ্ধা পাবে যখন প্রতিটি প্রজন্মে সে নতুন কিছু সৃষ্টি করবে, সঙ্গীতের জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকে ভুল করে মনে করে ঘরানাই শিল্পী সৃষ্টি করে। সঙ্গীতের প্রকৃত মুক্তি ঘটে তখনই যখন শিল্পী নিজের স্নায়বিক বৈচিত্র্যকে অনুসরণ করে সঙ্গীতের ভেতর নতুন সৌন্দর্য নির্মাণ করেন। সেখানে প্রকৃত ঘরানা হয় পথের দিশারি, দাসত্বের নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই পথ অনুসরণ করা হয় না, নির্দিষ্ট কিছু পথকে আদর্শ করে এগিয়ে চলা। কিন্তু শিল্প মানে তো মস্তিষ্কের সেই স্ট্যাগনেশন বা নিজের কল্পনার দুয়ার সম্পূর্ণ না খোলার অভিপ্রায় নয়। স্টাইল মানে এক প্রকার নিজস্ব সীমাবদ্ধতা, ব্যক্তিগত সৃজনশীলতার সাহায্যে কোনো ঘরানার নির্দিষ্ট বাঁধা ধরা গণ্ডির মধ্যে থেকে নয়।
সত্যিকারের শিল্পী নিজস্ব সীমাবদ্ধতার ভেতর নিজস্ব মুক্তির পথ খুঁজে নেয়। সেই কারণেই বলা যেতে পারে সঙ্গীত সমাজের ঘরানা তত্ত্ব এক বিভ্রম। হাইড্রোজেন ট্রেনের যুগে সেই পালকির দুলকি চাল, এক শিক্ষকের সঙ্গে কথোপকথন কয়েকদিন আগের কথা। একজন সঙ্গীত শিক্ষক যিনি বছর 20 আগে কয়েক মাস আমার কাছে শিখেছিলেন এলেন সাক্ষাতে। আলোচনার খানিকটা অংশ এখানে তুলে ধরছি। আমি এখন কি করছেন? একদা শিষ্য। আমি সঙ্গীত শিক্ষক। আমি কি শেখান? একদা শিষ্য। গান শেখাই নানা রকম। আমি কিন্তু এখন তো ইউটিউব থেকেও গান শেখা যায়। একদা শিষ্য। যায়, কিন্তু গলার উন্নতি না হলে কিভাবে হবে? আমি তা বটে, তবে গলার কোন উন্নতি? একদা শিষ্য। গানের উন্নতি। সাধনা দরকার তো। আমি কিসের সাধনা? একদা শিষ্য। গলার সাধনা। গলার গভীর থেকে স্বর প্রকাশ করতে হয়। আমি কতটা গভীর? একদা শিষ্য। নাভি থেকে। ভাবাবেগে উত্তাল। আমি সত্যি। একদা শিষ্য। জড়তা নিয়ে ধরুন আপনার নাভি থেকে মিশ্রিত ভীতি ও অনিশ্চয়তায়। আমি আচ্ছা, তাহলে সুর কোথা থেকে আসে? একদা শিষ্য উৎসাহিত হয়ে। আপনার মনের ভাবনা যখন স্বরের সঙ্গে যুক্ত হয় তখনই তো সুর হয়। আমি রেসোনেটের কি কাজ করে? একদা শিষ্য। রেসোনেটর? সেটা আবার কি? আমি রেসোনেটার শব্দের স্বর প্রকাশকে রেসোনেট করে, রং তৈরি করে, সুরের কম্পন ঘটায়। যদি রেসোনেটের না থাকে স্বর থাকবে কিন্তু সুর হবে না। আর বলুন তো মির কিভাবে হয়? একদা শিষ্য। ওটা তো সহজ ব্যাপার, ভাবিনি কখনো। আমি তাহলে তান? একদা শিষ্য। গলা দিয়ে ঠেলে ঠেলে প্র্যাকটিস করলেই হবে। সাধনা সাধনা। আমি কি সাধনা? কিসের উন্নতি? একদা শিষ্য। গলার উন্নতি। আমি কোন অংশের উন্নতি? একদা শিষ্য ক্লান্ত গলায়। গলারই উন্নতি। শেষ পর্যন্ত উত্তর একটাই, গানের উন্নতি। কিন্তু কিভাবে হবে, কোথায় হবে, কেন হবে তার কোনো ধারণাই নেই। অন্ধ সাধনার চক্র। এই অভিজ্ঞতা আমাদের বৃহত্তর সঙ্গীত শিক্ষার চিত্র ফুটিয়ে তোলে। শুধুমাত্র পরিশ্রম করলেই যে উন্নতি হবে এই ভুল ধারণায় শিক্ষা চলছে, কিন্তু কি বিষয়ে উন্নতি হবে, কেন উন্নতি দরকার, কিভাবে উন্নতি হবে, এই মৌলিক প্রশ্নগুলির কোনো বৈজ্ঞানিক চর্চা নেই। আজ ভারত বিদ্যুৎ গতিতে এগোচ্ছে, সূর্যের দিকে রকেট ছোড়া হচ্ছে, হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি হচ্ছে, কিন্তু সঙ্গীত শিক্ষা চলছে এখনো পালকির দুলকি চালে। প্রথার ভেতর বদ্ধ অন্ধ আনুগত্যের আশ্রয়। বিজ্ঞানসম্মত সঙ্গীত শিক্ষার প্রয়োজন। শুধু খাটুনি দিয়ে সঙ্গীত শিক্ষা সম্ভব নয়। বুদ্ধি দিয়ে বিজ্ঞানের আলোয় সঙ্গীত চর্চা করা প্রয়োজন। আমরা আজও ভাবি না কণ্ঠ মস্তিষ্কের দাস। কণ্ঠ নিজে কিছু তৈরি করে না, ব্রেনের আদেশেই কণ্ঠের কর্মের মূল। শুধু তথ্য সঞ্চয়, ডেটা স্টোরেজ যথেষ্ট নয়, তবে তথ্য থেকে সঠিক সময় ও প্রক্রিয়ার প্রকাশ, ডেটা এক্সট্রাকশন আরো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সঙ্গীত জগতে কখনো ভাবা হয়নি এই এক্সট্রাকশনের কথা, কখনো মনোযোগ দেওয়া হয়নি ব্রেন ভয়েস, সেই সিনচুরাইজেশনের প্রয়োজনীয়তা। উপসংহার, আজ প্রয়োজন সঙ্গীত শিক্ষাকে বিজ্ঞানসম্মত করে তোলা, কণ্ঠের পরিবর্তে মস্তিষ্কে কেন্দ্রে রেখে সঙ্গীত চর্চা করা। শুধু প্রচলিত পরিশ্রমের ধারণা নয়, যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটানো। সাধনা মানে অন্ধ আনুগত্য নয়, সাধনা মানে বুদ্ধিমত্তার সাথে বিজ্ঞানসম্মত পথ অবলম্বন। আজ যখন গোটা বিশ্ব সঙ্গীত বিজ্ঞানের পথে এগোচ্ছে, তখন আমাদের পালকির গতিতে চললে হবে না। আমাদের উচিত নিজেদের সঙ্গীত শিক্ষা বিজ্ঞানের পথে নিয়ে যাওয়া। কেন ধ্রুপদ তার জনপ্রিয়তা হারিয়েছিল? বাংলার প্রাচীন সঙ্গীত চর্চায় ধ্রুপদের একসময় যে মর্যাদা ছিল তা আজ অনেকাংশে হারিয়ে গেছে।
এর পেছনে মূল কারণ বলে মনে করা হয় অবৈজ্ঞানিক চিন্তার প্রভাব। বিশেষ করে সুর নাভি থেকে সৃষ্টি, এই ধারণাটাই ধ্রুপদের জনপ্রিয়তা হ্রাসের একটি প্রধান কারণ হিসেবে কাজ করেছে। অবৈজ্ঞানিক ধারণার প্রভাব, সঠিক শরীর বৃত্তান্তের অভাব। বহুদিন ধরে চলে আসা ভুল ধারণা ছিল যে নাভি থেকে সুর সৃষ্টির মাধ্যমে উপরের অ্যাবডোমেনের চাপ দিয়ে যত বেশি এয়ার প্রেসার দেওয়া হবে ততই ভরপুর সুর নির্গত হবে। ফলস্বরূপ প্রচলিতভাবে এই পদ্ধতি অনুসরণ করে গেলে ভোকাল কর্ডের অতিরিক্ত ভাইব্রেশন এবং উচ্চ এয়ার প্রেসারের কারণে আওয়াজ খুব জোরালো ও বিকৃত হয়ে যায়। অপ্রয়োজনীয় জোর, খোলা গলা ও রেসোনেটরের সীমা। ভুল ধারণার ফলে অনেক শিল্পী মনে করে খোলা গলায় গান গাও, কিন্তু আসলে ভোকাল কর্ড থেকে নির্গত স্বর রেসোনেটর, ল্যারিংস, ফ্যারিংস, মাউথ ক্যাভিটি, নাসাল ক্যাভিটি এর সাহায্যে রূপান্তরিত হয়ে সুরে পরিণত হয়। প্রত্যেকের সেই রেসোনেটরের একটি নির্দিষ্ট সহন ক্ষমতা থাকে। অতিরিক্ত এয়ার প্রেসার দিলে রেসোনেটরের সেই ক্ষমতা ছাড়িয়ে যায়, যার ফলস্বরূপ সঠিকভাবে সুর উৎপন্ন হয় না, তার বদলে ফাটা, ক্র্যাক বা কড়া আওয়াজ নিক্ষেপ করে। ধ্রুপদের চর্চা ও এর ফলাফল, সঠিক শাস্ত্রীয় উন্নতির অভাব। যেহেতু সুর নাভি থেকে সৃষ্টির মতো অবৈজ্ঞানিক ধারণা প্রচলিত ছিল, তাই শিল্পীরা ভুলভাবে সেই পদ্ধতিতে গান গাইতেন। ফলে ভোকাল কর্ডের শক্তিশালী ভাইব্রেশন রেসোনেটরের ওপর চাপ এনে সুরের পরিবর্তে অসংলগ্ন বিকৃত আওয়াজ তৈরি হতো। শ্রোতাদের প্রতিক্রিয়া, এমন প্রকাশিত আওয়াজ শ্রোতাদের কাছে সুরেলা মনে হয় না। মূল শিল্পীর সুরের তুলনায় এই ধরনের আওয়াজ প্রধানত বা করা সঙ্গীতের ধীরে ধীরে জনপ্রিয়তা হারানোর কারণ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। বৈজ্ঞানিক চর্চার অভাব। এর ফলে শিল্পীরা শুধুমাত্র প্রচলিত পদ্ধতিতে অর্থাৎ অবৈজ্ঞানিকভাবে রেয়াজ করে নিজেদের ভুল অভ্যাসকে সত্য বলে মেনে নেন। এতে সঠিকভাবে কণ্ঠ, সুর ও রেসোনেটরের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ঘটে না। পরিবর্তনের সুযোগ। বর্তমান যুগে বিজ্ঞানসম্মত সঙ্গীত শিক্ষায় নতুন প্রবেশাধিকার আর উপকরণ এসেছে, যেমন মাইক ব্যবহার করে সাউন্ড সিস্টেমের যথাযথ অ্যাডজাস্টমেন্ট, যা কেবলমাত্র গানের জন্য নয় বরং শিল্পীর কণ্ঠের সঠিক প্রকাশ নিশ্চিত করে। নতুন গবেষণা এবং প্রশিক্ষণের মাধ্যমে, যেমন ভোকাল টেকনিক, রেজোনেন্স নিয়ন্ত্রণ ও তান সৃষ্টিকারী মাসল, যা 2004 সালে আবিষ্কৃত হয়েছে, এই সব বিজ্ঞানসম্মত পদ্ধতি ধ্রুপদের সঠিক শিক্ষায় প্রয়োগ করা যেতে পারে। এর ফলে যদি শিল্পীরা সঠিকভাবে তাদের নিজস্ব জন্মগত কণ্ঠের ক্ষমতা বুঝে সঠিক স্কেল ও টেকনিক অনুসরণ করেন, তাহলে ধ্রুপদ সঙ্গীতের মূল উদ্দেশ্য অর্থাৎ সঠিক সুর, সঠিক প্রকাশ ও গভীর আবেগ আবারও প্রত্যাবর্তন করতে পারে। উপসংহার: ধ্রুপদের জনপ্রিয়তা হারানোর মূল কারণ ছিল অবৈজ্ঞানিক চিন্তার ওপর ভিত্তি করে গাওয়ার ভুল পদ্ধতি। সুর নাভি থেকে সৃষ্টি, এই ভুল ধারণার ফলে এমন পদ্ধতি নেওয়া হয়েছিল যা সঠিকভাবে কণ্ঠ, ভোকাল কর্ড এবং রেসোনেটরকে কাজে লাগাতে পারেনি। ফলে সঠিকভাবে নির্ভুল সুরের পরিবর্তে বিকৃত করা এবং ফাটা আওয়াজ প্রকাশ পায়, যা শ্রোতাদের কাছে সঙ্গীতের মাধুর্য ভুলভাবে উপস্থাপন করে। তবে যদি বর্তমান বিজ্ঞানসম্মত চিন্তাধারা এবং নতুন প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে এই ভুলগুলো সংশোধন করা যায়, তবে ধ্রুপদের সঠিক সুর, সঠিক প্রকাশ এবং সঠিক শিল্প মর্ম আবার ফিরে আনা সম্ভব। আমরা যদি সঠিক তথ্য, প্রমাণ্য চর্চা এবং বিজ্ঞানসম্মত মনোসংযোগের দিকে এগিয়ে যাই, তবে অবশ্যই ধ্রুপদের জনপ্রিয়তা পুনরুদ্ধার হবে। তো এইভাবে
আমার শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রিয় বন্ধুবর তার এই বই হতে আপনার আধুনিক চিন্তা ধারা, আধুনিক সঙ্গীত চিন্তা, এই স্মৃতি সঙ্গীত ও সৃজন শান্তনুবাবুর পুনরায় এই বইটি আবার আমি বারংবার আপনাদের দেখাতে চাই। আমাদের সঙ্গীতজ্ঞ যারা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে গবেষণা করছেন, চর্চা করছেন, গায়ক হন, গায়িকা হন, ইনস্ট্রুমেন্টালিস্ট হোক, যে কোনো শাস্ত্রীয় সঙ্গীতের যে কোনো ধারক হন না কেন, তা আপনারা এই বইটি অবশ্যই আপনারা নিন, গ্রহণ করুন। এটি ভীষণ ইম্পর্টেন্ট এই বইটি। আমি তো আমার এত ভালো লাগছে, যতবার পড়ি যেন বইটি যেন মনে হয় সত্যি সত্যি বিজ্ঞানসম্মত। এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মানে এনার এক সত্যি এই বৈজ্ঞানিক চেতনার এই প্রকাশ, মানে বিষ্ণুপুর ঘরানার ষষ্ঠ প্রজন্মের এই একমাত্র ধ্রুপদী কণ্ঠশিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায়, যিনি সঙ্গীতকে দেখেন মস্তিষ্কের সৃষ্টি হিসেবে, কণ্ঠস্বরের নয়। এবং ইনি পোস্ট গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রিতে খেয়ালে স্বর্ণপদক প্রাপ্ত। ইনি শান্তনুবাবু ভারত ও বিদেশে সেই 700-রও বেশি পরিবেশনায় সেই শ্রোতৃ মনে সৃষ্টি করেছেন অনুরণন, রেজোনেন্স যাকে বলে। তার ভাবনায় জন্ম নিয়েছে দ্য বিষ্ণুপুর থিওরি, যেখানে সঙ্গীত আর বিজ্ঞান পরস্পরের সহচর। তিনি সবসময় বলেন যে ভয়েস বক্স নয় সঙ্গীতের জন্ম মস্তিষ্কে, সেই আসরিক সাধনা নয় শান্ত মননই প্রকৃত রেয়াজ। খুব সত্যি কথা। সেই সঙ্গীতের উৎস কণ্ঠে নাকি মস্তিষ্কে, দীর্ঘ সময় ধরে নিবিড় রেয়াজি কি সঙ্গীত সাধনা? খোলা গলায় গান গাওয়া মানে কি? নিঃশব্দে সঙ্গীতের অনুশীলন সম্ভব। সঙ্গীত চর্চার আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি সাইলেন্ট ভোকাল, সেই নিউরো ট্রেনিং, মার্গ সঙ্গীত চর্চায় বিষ্ণুপুর থিওরির প্রয়োগ আগামী দিনে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সঙ্গীত চর্চার জগতে আধুনিক সঙ্গীত চিন্তা হয়ে উঠতে চেয়েছে ভবিষ্যতের বিশ্ব মানবিক ভাষা। তাই বারংবার আপনাদের অনুরোধ করব, এই বইটি খুবই উপযোগী, ভেরি ইম্পর্টেন্ট টু কালেক্ট দিস বুক। আপনাদের সবসময় বলবো যে বইটি অবশ্যই আপনারা গ্রহণ করুন। এইভাবেই স্মৃতিসঙ্গীত ও সৃজন আধুনিক সঙ্গীত চিন্তা, শান্তনু বন্দ্যোপাধ্যায় আমার বন্ধুবর, তার এই পুস্তক হতে কিছুটা অংশ আপনাদের মাঝে উপস্থাপনা করতে পেরে আমি গর্বিত, আপ্লুত। আর আমিও চেষ্টা চালিয়ে যাই। সত্যি কথা, আজ ব্রেন সমস্ত কিছু অপারেট করছে, এটা একেবারে ধ্রুব সত্য, যে মস্তিষ্কে এই অপারেশন যদি না, তাহলে আমার গলা কণ্ঠ কি করে হবে, কি করে বেরোবে সত্যি। এইভাবে পূর্ণাহুতি শান্তি মন্ত্র পাঠ করে, গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং নন্দাতীतं গগনসদৃশং তৎমস্বদিলক্ষম একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূতম ভবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং তং নমামি। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দমূর্তে। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দমূর্তে। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দমূর্তে। ওম পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবিশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया।